আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, প্রিয় আইন প্রণয়ন সংস্থা, প্রিয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন জায়গায় খতিয়ানভুক্ত সম্পত্তি দখল হচ্ছে, বিভিন্ন ঘর দখল হচ্ছে, বিভিন্ন প্রবাসীর ঘর দখল হচ্ছে। সাধারণ মানুষ এখনো পর্যন্ত প্রত্যন্ত গ্রাম শহরে নির্যাতিত। কেন জানি না, গ্রাম্য সালিশ ব্যবস্থা এবং রাজনৈতিক যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অধিকাংশই বলতে গেলে সঠিক জায়গা থেকে যেন দূরে আছেন। আমরা অধিকার আদায়ের নেতা ফিদেল ক্যাস্ট্রোকে দেখেছিলাম, যিনি গণমানুষের অধিকার আদায়ে কাজ করেছিলেন, বিপ্লবী নেতা। আমরা দেখেছিলাম কালো মানুষের অধিকারের জন্য নেলসন ম্যান্ডেলার সেই জেলখানায় অন্তরীণ হওয়ার ঘটনা। আমরা দেখেছি জাতীয় 4 নেতাকে জেলে বন্দি করে হত্যা করা হয়েছিল, তারা আপোষ করেননি। নিপীড়িত মানুষের অধিকারের বিরুদ্ধে গিয়ে তারা কথা বলেননি এবং পক্ষে ছিলেন। আমরা দেখেছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের ইতিহাস, যার একটি মাত্র নির্দেশনায় এই দেশ স্বাধীন হয়েছিল। আমরা দেখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মানবতার উৎকৃষ্ট উদাহরণ রেখেছেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে। প্রায় 14 লক্ষ রোহিঙ্গাকে যিনি এক কথায় বলেছেন জায়গা দেবেন এবং ভাত খাওয়াবেন। ঠিক তদ্রূপ ভাবেই বাংলাদেশে অসংখ্য নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীরা নিরাপদে দিন যাপন করছে, যাদেরকে রক্তাক্ত করা হয়েছিল নাফ নদীর প্রান্তরে। এই ধরনের মহামনীষীদের দেশে, পৃথিবীতেই আমরা এখনো পর্যন্ত ঘর দখল হয়, এখনো পর্যন্ত নির্যাতিত মানুষ, নির্যাতিতের পক্ষে কথা বলা বিপ্লবী মানুষের সংখ্যা কমে গেছে। সুবিধাভোগী রাজনৈতিক শ্রেণীর সংখ্যাই যেন দিন দিন প্রকোপ হারে বেড়েছে। সবচেয়ে অবাক হই যে আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ীরা যখন রাজনীতিতে অনুপ্রবেশ করে, সবচাইতে অবাক হই ইয়াবা ব্যবসায়ীরাই যখন এই দেশে ভোটে নির্বাচিত হয়। যারা আত্মস্বীকৃত, যারা সরকার দ্বারা 2 বছর আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী হিসেবে জেলে ছিলেন, তারা এবং তাদের পরিবাররা এখন নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায়। আমার পাশে যিনি আছেন আজকে, তিনি একটি গুরুতর একটি বিষয়ে এসে কাঁদছিলেন, তার অধিকারের বিষয়ে কাঁদছিলেন, তার ঘর হারানো অভিযোগ নিয়ে তিনি কাঁদছিলেন। তিনি একজন প্রবাসী, দীর্ঘ 30 বছর তিনি প্রবাস জীবন করেছেন, শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্যে 2 সন্তানকে, এখানে 2 সন্তান এসেছে, কলেজ পড়ুয়া 2 সন্তানকে নিরাপত্তা প্রদানের জন্য তিনি এসেছিলেন। আমি তার কাছ থেকে জানবো কি ঘটনা এবং আপনার নাম কি। আমার নাম কামাল আহমদ। হ্যাঁ, ঘটনা কি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো টেকনাফ গুদারবিল বাইতেশ্বর সামনে। কি হয়েছিল আসলে সে রাতে? সে রাতে আমার দিনে ঠিক 4টা বাজে থানাতে পুলিশ আর একটা নোটিশ দিয়ে, নোটিশটা দেখাও তো। আর একটা নোটিশ দিয়ে আবার, হ্যাঁ জি, আপনি বলতে থাকেন, অসুবিধা নাই। আর একটা নোটিশ দিয়ে পুলিশে কইছে এখানে কাম করবেন না, তুমিও করবেন না, এরও করবেন না, কেউ কাম করবেন না আগামী মাসের 8 তারিখ পর্যন্ত। সেদিন রাতে 11টা বাজে আসি, একজন লোক আমার গেটে তার লক দিচ্ছে। আমি তখন ঘুম থেকে জাগ উঠছি। আমার জানাশোনা দেখাশোনা ওই ছেলেটাকে বললাম, ওই ছেলেটার নাম কফিল। এ কফিল, তুই আমার এখানে কি? কফিল, এখানে কি তুই? সেরকম চিল্লাছি। তারপর উনি বাইরে গেছে। তারপর দুরুম দারুম গুম দাম দুম আমার বাড়িগুলা ভাঙছে, আমার ওই এই ওয়ালগুলা ভাঙ্গিয়া প্রায় 120 জন 30 জন মতো মানুষ আসি। জি সন্ত্রাসী আসি আমার ওয়ালটা চতুর্দিকে ট্রেনের গিরেটা আগে বানিয়ে রাখছিল। আগে তাদের বাড়িতে বানিয়ে রাখতে হবে, বানিয়ে রাখি সাথে 2 ঘন্টার ভিতরে পুরো ঘেরা দিয়ে আমার জায়গাটা। তারপর চলে গেছে এরা। তারপর আমার ছেলে বাইরে ছিল, এই ছেলেটা থানায় গেছে। আমি জি আমি ওই থানার যেটা রিপোর্ট দিছে বাবা,
এই থানার রিপোর্টটা এই জি 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 মানে সেদিন বলা হয়েছিল আপনি যেন ওই জায়গায় কোনো কাজ না করেন। জি 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 কাজ করবেন না আমাকে জি 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 আপনার ঘর, জি 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 আপনার ঘরের সামনে জি 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 তারপর বলেন। জি তারপর আমাকে নোটিশটা দিয়ে গেছে। আমি যখন তারা ভাঙচুর করতেছে আমি তাড়াতাড়ি নোটিশটা বাইর করলাম, বাইর করে নম্বরে ফোন দিলাম। জি ফোন দিয়ে বললাম স্যার আমার বাড়িতে তো ফোন উঠাইছে, ফোন উঠাই স্যার আমার বাড়িটা তো এখন ভাঙচুর করছে এরা। তারপরে আপনাকে আমি বললাম তুমি 4টা বাজে যেটা আমাকে নোটিশ দিয়ে গেছে গুদারবিল বাইতেশ্বরব, আমি ওই লোক। তো উনি কি বললো একটা আওয়াজ চাইছি উনার, স্যার ওনার বাড়ি হামলা করছে, একটা এরকম শুনছি উনার আওয়াজ। আর মোবাইলটা কেটে দিছে, আর কোনো খবর নাই। কয়েকবার ফোন মারছি আর ফোন উঠাই না। তারপর আমি গুজর গেছি, আমার মেয়েরা আমার ছেলে আমার ওই এরা সব বউ সব চিল্লাচিল্লি করছে। আমি বাইরে যাচ্ছিলাম তো চতুর্দিকে তো লক দিয়ে দিছে। তো যে চতুর্দিকে লক দিয়ে আমাকে আমার বাড়িটা ভেঙ্গে আর আমাকে হুমকি টামকিতে আইনে গেলে মেরে ফেলবো, আইনে গেলে আমার তোমার পিছিয়ে চড়বো না, আইনে মামলা করলে আমি তো আমাকে ইয়া করবো, অত্যাচার করবো। এসে আমাকে কনসলে আমাকে অত্যাচার করতেছে। এই যে তোমার নামাল এই ওয়ান লেভেলেতে হইতে ওদের নাম কি? যারা এরা আপনাকে অত্যাচার করে, যারা আপনার ঘর দখল করেছে তার নাম জি এরা আব্দুর রহমান, আবু আহমদ, মনিউল্লাহ, তারপর একজন আছে কি কপিল, এদের সাঙ্গভঙ্গ নিয়ে আসছি। তারা জি জি আমার বাড়িটা দখল করে ফেলছে। জি 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 ভেঙে দিয়েছে আমার ঘর। তারপরে আমার ওয়াল পুরো ওয়াল ভেঙে দিয়ে তারপর তারা ওইখানে কাজ করছে। জি 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 এইখানে প্রায় 21 তারিখে। জি জি স্যার 5 দিন ধরে। জি জি রাত দিন লাইট দেওয়া দিয়েছে আপা। একটা মিস্ত্রির পিছনে একটা লাইট, একটা মিস্ত্রির পিছনে একটা লাইট, রাত্রি কাজ করছে রাত দিন। জি 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 এই দুইটা দুবার আবার আপনার কোর্টে কেন যেতে হয়েছে? জি জি দুইবার কেন ডিগ্রি নিতে হয়েছে বলেন? ওরা ক্ষতিপূর্ত সম্পত্তি জি কিন্তু দুইবার কেন আপনার কোর্ট ডিগ্রি দিল? জি ওরা মামলা করছে, আমি মামলা জবাব দিয়েছি। কিসের মামলা তারা করে? ওই আমার জায়গার জন্য, আমার বিটার জন্য। তাদের সাথে কি এই জমির কোনো সম্পর্ক আছে? না না কোনো সম্পর্ক নাই। তারা কিভাবে মামলায়? তাদের সাথে কোনো সম্পর্ক নাই। একটা ভুয়া পাওয়ার বানাইছে তারা। ভুয়া পাওয়ার? জি জি ভুয়া একটা পাওয়ার বানাইছে। জি জি ভুয়া পাওয়ার নিয়ে অসংখ্য ভূমিদস্যুরা প্রকৃত মালিককে কিন্তু জবরদখল করে খাচ্ছে। এবং কোর্ট যে কোনো লয়াররা এই ধরনের ভুয়া কাগজ দেখে যে মামলা নিচ্ছেন, সেসব লয়ারদের বিরুদ্ধেও কিন্তু আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা আন্দোলন চালাবো। মিথ্যে মামলা যারা কোর্টে অন্তর্ভুক্ত করছেন তাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের কথা বলতে হবে। সমগ্র তরুণ সমাজকে বলবো, যেসব লয়াররা এই ধরনের প্রকৃত কাগজধারী ব্যক্তিদের বিরুদ্ধেও অনৈতিক, সেই জায়গায় কি আপনারা ওদের কাছ থেকে নিয়েছিলেন? না 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 তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনাদের লয়ার কি বলেছিল? লয়ার বলেছে তারা মামলা করছে, তোমার মামলা জবাব দিতে হবে, মামলা চালাতে হবে। এছাড়া আর কিছু নাই। মানে মামলায় আপনার যেতেই হবে। দুবার আপনি রায় পেয়েছেন, দুবার রায় পাওয়ার পরে সেদিন কি হলো তুমি বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বাড়ি গুদারবিল 6 নম্বর ওয়ার্ড। আমার আব্বা দীর্ঘদিন 29 বছর বিদেশে ছিল, আমাদের জন্য অল্প একটু সম্পত্তি অর্জন করছিল। আমার আব্বা অনেক কষ্ট করে এটা অর্জন করছে। এখন গত 21 তারিখ টেকনাফ থানাতে একটা নোটিশ দিয়েছে কি তোমরা কেউ কাজকর্ম করবে না আর আগামী 8 তারিখ পর্যন্ত। তো আমরা ঠিক আছে জবাব দেওয়ার জন্য 8 তারিখ জবাব দেওয়ার জন্য আমরা অপেক্ষা ছিলাম। 21 তারিখ রাত্রে অতর্কিতভাবে আব্দুর রহমানের লোকজন প্রায় 100 থেকে 150 হবে, মনিউল্লাহ, হাবিজ আহমদ, এরা সবাই মিলে লাঠিসোঁটা দাঁড়াওয়া নিয়ে আমাদের বাড়িঘর পুরা ঘেরাও করে ফেলছে। ওরা ঘেরাও করার পর লক করে দিছে, লক করে আব্বুকে বের করতে দেয় নাই। আব্বু আমরা বের হতে পারি নাই। ওরা টিনের বেড়া নিয়ে এসে রাতে ওরা আমাদের সামনে উঠানটা দখল করে ফেলছে, টিনের বেড়া আগে বানিয়ে রাখছে, ওরা পর আবার দখল করে ফেলছে এগুলা। তখন আমরা অনেক জায়গায় গেছি, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে আমরা অনেকের কাছে জি আমরা বলেছি, উনি আর হাসছে, উনি হাসছে। আব্বু গেছিল, আমার আব্বু গেছিল অনেকবার,
অনেকবার যাওয়ার পর আমরা স্থানীয়ভাবে কোনোভাবে বিচার পাই নাই। আমরা স্থানীয়ভাবে বিচার নেই, আমরা স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করাবো, যখন পাচ্ছি না আপনার নাম্বারটা অনেক কষ্ট করে আমার কাবির আপুর নাম্বারটা অনেক কষ্ট করে বিনিময় নিয়ে আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমরা যাতে কোনো একটা বিচার পাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে আমরা যাইতে পারি, আমাদের সত্যের জায়গাটা যাতে আমরা পাতে পারি, এই জন্য আমরা আপনাদের কাছে আসছি। আমার মতো নিরহ লোক আমি কোনো মানুষের দ্বারা যাই না, কোনো মানুষের কাছে যাই না। আমি কিসের লিখে সদস্য মেম্বারশিপ হিসেবে আছি। আপনার আওয়ামী লীগ আসে নাই? না কেউ আগে না, কেউ আগে না। সবাই জানে এই ঘটনা? না কেউ, সবাই জানে, সবাই জানে। আপনি এমপি সাহেবকে বলেছিলেন? জি বলেছিলাম। এমপি সাহেব কি বলেছিলেন? উনি বলেছিল ওরা তোমরা আত্মীয়, আমরা কি করবো? আত্মীয়? জি আপনারা আত্মীয়? জি, আমরা আত্মীয়রাই ক্ষতি করেছে, আপনি কি করবেন? কি করবে? আপনি সমস্ত নেতাদেরকে বলেছিলেন? জি, সমস্ত নেতাদেরকে বলছি, সমস্ত নেতাকে বলছি। আজকে 12-14 বছর আমাকে নির্যাতন করতেছে। 12-14 বছরের মধ্যে কয়েকবার ধরে গেছি নেতাদের পাশে। কেউ আমার কাছে আগে আসে না, কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। আপনি কার কাছে বিচার চাচ্ছেন? আমি প্রধানমন্ত্রীর কাছে বিচারটা চাচ্ছি, আমার জায়গাটা ফেরত চাচ্ছি, আর কিছু না। জায়গাটা ফেরত চাচ্ছেন? জি। এবং 2বার ডিগ্রি পাওয়া জায়গা। জি। আচ্ছা, তুমি তো কলেজে পড়ো, এই সম্পর্কে তুমি কি দেখছো? তুমি? আমি দেখছি আমার ভাইয়েরা, আমার বোনেরা তো পড়ালেখা করতে যেতে পারছে না। আমরা জানের ঝুঁকিতে আছি এখন। আমরা যাতে জানের ঝুঁকিতে না থাকি, এই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমরা পড়ালেখা করতে বের হতে পারছি না, আমরা কলেজে যেতে পারতেছি না, সবসময় ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমরা অনেক ভয়, যে সন্ত্রাসী। এখন তোমরা ভয় পাচ্ছ যে এই আমার কাছে আসার পরও তোমাদেরকে, যেহেতু মিডিয়াতে এটা সার্কুলেশন হচ্ছে, তোমাদেরকে যে কোনো সময় যে কোনো আক্রমণ করতে পারে। এটা আমাদের অনেক ভয় লাগতেছে। এখন ভয় লাগছে? হ্যাঁ, এখন অনেক ভয় লাগছে। এখন আরো ভয় লাগছে? এখন আরো ভয় লাগছে। প্রতিবাদের মধ্যে গেছো? হ্যাঁ, এই জন্য আমাদের ওরা হয়তো আমাদের অনেক ক্ষতি করতে পারে। ক্ষতি করতে পারে। এই জন্য। আচ্ছা ভাইয়া, এখন তো আপনি আমার কাছে আসছেন এবং আমি ফেসবুক লাইভে আমি এই ধরনের ঘটনা আমার কাছে যদি 100টা আসে, আমি মাত্র একটি দেখাই। কারণ আমি শুধুমাত্র একটি দেখাই, 99টি কিন্তু আমি অগোচরে শেষ করে দিই। কারণ আমি মনে করি যে আমার কথা তারা শুনবে এবং তাৎক্ষণিকভাবে আমি সেটা নিষ্পত্তি করার জন্য এগিয়ে যাই। কিন্তু 1% আমি দেখাবার জন্য বাধ্য হই। আমার এই লাইভটার জন্য তাদের ক্ষতি হতে পারে। সেই বিষয়ে আপনি কি মনে করেন যে আজকে আমরা যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লাইভে আসছেন, আপনি নিজেই বলেছেন আপনি লাইভে যেতে চাচ্ছেন, আপনি ঘটনাটা পুরো পৃথিবীতে জানাই দিতে চাচ্ছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। আপনার ভয় লাগছে না যে তারা আপনাকে হত্যা করবে? না, আমার অন্তরকে পাঠিয়ে গেছে। আমি মরার জন্য তৈরি হয়েছি, আমার ঘরের জন্য, আমার বাড়ির জন্য, আমার ছেলে মেয়ের জন্য। আমি অনেক কি কষ্ট নিয়েছি। আমি মাত্র আগে পেয়েছি না। আমার হক কথা, সত্য কথাটা বলতে আমি কোনো চিন্তা করবো না কারো কাছে। হ্যাঁ, আমার কারো কাছে সম্পত্তি আপনার এই বাড়িঘর, এই বাড়িঘর। 29 বছর বিদেশ থেকে আব্বা, এটা 29 বছর বিদেশ আমার টাকার জন্য আমি মরতে বাবা, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের ঘরটা ফেরত চাই। ঘরটা ফেরত চাও? জি, আমাদের যদি কাগজ যদি ভুল থাকে, আমাদের যদি সম্পত্তির কোনো ভুল থাকে, ওরা নিয়ে অনেক সমস্যা নেই। আমরা বিচার সালিশে বসতে চাই, ওনারা বসে না। আমাদের ডকুমেন্টস যদি ভুল থাকে, আমরা ওদেরকে জায়গা দিয়ে দেবো। যদি আমাদের ডকুমেন্টস ভালো হয়, আমাদের জায়গাটা আমরা ফেরত চাচ্ছি। আমরা আইনে এখন আমরা ভয় পাচ্ছি যে আপনার কাছে আসছি, ওরা আমাদের উপর হামলা করতে পারে, ওরা হামলা করবে। জি, 100%। ওরা সরাসরি প্রকাশ্যে আবাস করছে, প্রকাশ হুমকি দিচ্ছে আমাকে। জি, প্রকাশ হুমকি দিচ্ছে, আবার আমাদের উপর প্রকাশ হুমকি দিচ্ছে, আবার প্রকাশ হুমকি দিচ্ছে আমাকে। আমরা আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তোমরা চাচ্ছ যেন আইন প্রণয়ন সংস্থা তোমাকে পিছিয়ে ছাড়বো না। আমাদেরকে হুমকি, আমরা যদি আইনে যাই আমাদেরকে ছাড়বে না ওরা। আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই বিচারটা দিলাম। উনি যেহেতু এখান তদন্ত করে আমাদের ঘরটা আমাদের জীবন নিরাপত্তা করে। আপনার নামটা আবার বলে দেন। আমার নাম কামাল আহমদ। কামাল আহমেদ। দখল করেছে কারা? দখল করেছে আব্দুর রহমান, হাফেজ আহমদ, মনিউল্লাহ, কফিল, তার সাঙ্গমাঙ্গ নিয়ে আছি। প্রিয় ফেসবুক বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই যে আমার লাইভে আমি শত্রুদের নামও একসাথে বলতে শিখিয়েছি। কারণ আমি চাই একদল সাহসী মানুষ যারা বুক ফুলে তাদের অধিকারের কথা বলতে পারবে। আমরা দেখেছি পৃথিবীতে বহু অন্যায় হয়েছে, প্রতিবাদের সাথে সাথে তার নিষ্পত্তি হয়েছে, হয়তো অনেক ত্যাগ হয়। আমাকে অনেকেই বলেন যে শুনান,
আমার কাছে তথ্য আসে যে আমাকে হত্যা করলেও কোনো তথ্য মিলবে না, কারণ এর মধ্যে আমাদের এখানে সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যা করা হয়েছিল। আমি হত্যাকারীদেরকে বলতে চাই যে এখানে আপনারা নির্ভয়ে থাকবার কোনো কারণ নেই। সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকারীর সেই খুনি প্রদীপ আজকে কিন্তু জেলখানায়, এবং তার আসন্ন ফাঁসি জনগণ দেখবে, এবং আমরা সেই দাবিতে এখনো পর্যন্ত অটল। তাই বলবো, বাঘের বলও 12 বছর, এবং অনেক হত্যা হয়তো এদিক ওদিক হচ্ছে, হত্যা মামলার আসামিরা হয়তো পার পাচ্ছে, কিন্তু একটি কথা বলতে চাই, আমাদের ধর্ম সম্পর্কে, প্রতিটি ধর্মের মূল ভিত্তি সম্পর্কে, পরকাল সম্পর্কে আমাদের জানা দরকার যে সবকিছুর একটি শাস্তি আছে। জবরদখল করে যারা তার সম্পত্তি আত্মসাৎ করেছে, আজকে ভাইয়ের সম্পত্তি, তার শত্রুদের নাম আজকে আমি প্রকাশ্যে বলতে দ্বিধা করিনি, কারণ তারা আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী, তারা ভূমিদস্যু, তারা একজনের ভিটা জবরদখল করে নিয়েছে, যেখানে থানা নোটিশ দিয়েছিল যে কোনোভাবেই যেন কোনো পক্ষ না যায়, কিন্তু সে রাতে কিভাবে প্রতিপক্ষ এসে কোনো ধরনের কাগজবিহীন একটি পক্ষ এসে এই থানার কথাকে অবমাননা করে, আমি সম্মানিত পুলিশ সুপারের কাছে নালিশ দান করছি। আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা টেকনাফ থানাকে বলবো অনতি বিলম্বে আপনার ঠিকানাটা বলে দেন। আমার ঠিকানা টেকনাফ গুদারবিল বাইদেশ্বর সামনে আমার বাড়ি, 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। জি জি আবার জি। আপনার নাম? আমার নাম কামাল আহমদ। কামাল আহমেদের গোদারবিল বাইতুশরফের সামনে তার এই 6 নম্বর ওয়ার্ডের এই বাড়িটা একটু প্রদক্ষিণ করবেন। আপনাদের এই কাগজটি নোটিশকারী সাজ্জাদ হোসেন সজীব, এসআই টেকনাফ মডেল থানা, এই কাগজটি, এটা নোটিশ, হ্যাঁ নতুন নোটিশটা একটু দেখান। হ্যাঁ একটু নোটিশটা দেখান, নাজির হোসেনের নোটিশটা বাইর করেন। এই ধরনের নোটিশ বারবার দেওয়ার পর এই কাগজখানা আসলে কার পক্ষে, এই দলিলখানা, এই যে সঠিক দলিলখানা আসলে কার পক্ষে, এটি কামাল আহমেদের কিনা, কামাল হোসেনের কিনা, সেটি আপনাদের দেখা দরকার। এটা ভূমি অফিসের জরিপ, এটা দুবার, এটা খতিয়ানভুক্ত, এই যে খতিয়ানভুক্ত, এটা খতিয়ান, এটা জায়গার খতিয়ান, এটা দুবার থাক, অসুবিধা নাই, এটা লাগবে না, এটা হ্যাঁ 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 এটা আগে নোটিশ দিয়েছিল তাই না? হ্যাঁ যাই হোক, সেটা ওনারা দেখবেন। আমি ভারপ্রাপ্ত ওসি টেকনাফ থানাকে বলবো যে অনতি বিলম্বে টেকনাফের এই ঘটনা তদন্ত করুন, কারা এখানে সেদিন রাতে, গত 5 দিন আগের রাতে যে দখল করেছিল, তাদের কি কাগজপত্র আছে, তাদের কি কোনো কোর্টের রায় আছে কিনা, সেগুলো তদন্ত করে যথাযথ মালিককে এই জায়গাখানা বুঝিয়ে দিতে হবে। নাহলে আমরা মনে করব বাংলাদেশের আইনের মধ্যে দুর্বলতা রয়ে গেছে। আমরা দেখেছি বিভিন্ন ভুয়া মামলা, বিভিন্ন মিথ্যে মামলা, একজনকে হত্যা করার পর একজন তৃতীয় পক্ষ মানুষকে কিন্তু হত্যাকারী সাজিয়ে দেয়া হচ্ছে এই দেশে। তাই সমস্ত লয়ার, হাইকোর্ট ডিভিশন এবং জজ কোর্ট সহ সুপ্রিম কোর্ট এবং মাননীয় আদালত প্রত্যেককেই বলবো, মিথ্যে মামলা থেকে যেন জনগণ নিবৃত হয়, অব্যাহতি পায়। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং আজকের মাধ্যমে আমি আবারও একই দাবি পুনরাবৃত্তি করছি যে প্রতিটি খতিয়ানভুক্ত সম্পত্তি যেন রাষ্ট্রপক্ষ এসে প্রত্যেকটা জনগণকে বুঝিয়ে দেয়, যেন সেখানে হানাহানি, মারামারি, হত্যা, যেগুলো নির্মমতা হচ্ছে সেগুলো যেন বন্ধ হয়। তাই আমরা অনতি বিলম্বে পুরো জাতির পক্ষ থেকে একটি সমাবেশ করব, যেখানে আমাদের প্রধান দাবি থাকবে যে খতিয়ানভুক্ত সম্পত্তি জনগণকে বুঝিয়ে দেবার দায়িত্ব সরকারের। তাই আজকে বিশেষ কিছু নয়, এই পরিবার। তোমার নাম কি? আমার নাম ফয়সাল কামাল। ফয়সাল কামাল। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। আপনার নাম? কামাল আহমদ। কামাল আহমেদের এই 2 সন্তানের জন্য এটি আপনার পিতার কাছ থেকে কিছু পান নাই? আর না, আমার পিতার কাছ থেকে কিছু পাই না। কিছু পান না, আমার পিতার বাড়ি বেড়া জায়গা জমি কিছু ছিল না, অনেক গরিব লোক ছিল, দরিদ্র। জি দরিদ্র লোক ছিল। কয় বছর বিদেশে ছিলেন? আমি 29 বছর বিদেশে ছিলাম, দুবাই সৌদিয়া। দুবাই সৌদিয়া? জি, আমার পাসপোর্ট আছে, 3টা পাসপোর্ট আছে আমার। হ্যাঁ, সেখান থেকে অর্জন করে সেখান থেকে অর্জন করে আমার অনেক কষ্ট করছে। অনেক কষ্ট করছি, ছেলেদেরকে লেখাপড়া করাইছি। ওই বিরাট একটা বাড়ির
জন্য একটা সামান্য একটা জায়গা বাড়ি করা- 20 শতক, জি জি। কয় বছর দিতে- এই জায়গাটা আমি নিজে সৈয়দ আহমদ, হ্যাঁ। সৈয়দ আহমদ নামে কয় একটা বছর লোক, বিদেশে ছিলেন? 29 বছর দীর্ঘ। 29 বছর যে প্রবাসী রক্ত ঝরা ঘাম ঝরিয়েছে মাত্র এক খণ্ড ভূমির জন্য, একটি ঘরের জন্য, অত্যন্ত দরিদ্র পরিবারের কামাল হোসেনের এই ত্যাগ আমরা বৃথা হতে দিব না। অনতি বিলম্বে সেই ভূমিদস্যুদেরকে অস্ত্র এলাকা ত্যাগ করবার জন্য আমি নির্দেশনা প্রদান করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখানে লিখেছি দাদা, আপনি তো এই ক্যাংপাড়া কক্সবাজারের আপনি সাধারণ সম্পাদক। তো দীর্ঘ বিবাদ, গত 1 বছর ধরে মাতা পিতার অবর্তমানে 2 ভাই বোনের সম্পত্তি নিয়ে একটি বিরোধ ছিল। এই বিরোধের বিচার অনেক জায়গায় গিয়েছে স্তরে স্তরে, যার ফলে আমি এখানে আপনাদের সাথে আজকে মংসাইয়ের পক্ষ থেকে এসেছিলাম। মংসাইয়ের পক্ষ থেকে আসা মানে আমি মংসাইয়ের শুধু পক্ষ অবলম্বন করিনি, আমি সমাজের 4 জনের কথা শুনে আমি বোনেরও অধিকার সংরক্ষণের ব্যাপারে এখানে বসেছি। এখানে আমি যে কাগজে লিখেছি, মাতা পিতার মৃত্যুতে, একটু কাছে এটা না, মাতা পিতার মৃত্যুতে 2 ভাই বোনের সম্পদের সুষ্ঠু সমাধান। এখানে পিতা হচ্ছে আথোয়েন, মাতা মাসাং, সাং ক্যাংপাড়া কক্সবাজার, ওয়ারিশ হচ্ছে মংসাই রাখাইন ভাই আর আমার রাখাইন বোন, 2 জন ওয়ারিশ। ভাই বোনের ভাগ নিয়ে গত 1 বছর ধরে চলমান সমস্যা স্থানীয় চেন্দা মেজুক্যাং কক্সবাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমি নাজদিন সারওয়ার কাবেরীর উপস্থিতিতে মংসাই রাখাইনের সম্পদ দায়ের করা বোনকে বিক্রির ব্যাপারে একমত হইয়া কোনো প্রকার দাবি না রাখার উদ্দেশ্যে, ঠিক আছে? কারণ এখন যেহেতু আমরা এক সপ্তাহের মধ্যে আমরা একটা টাকা মংসাইকে আমরা দিতে চাচ্ছি। মংসাই দরিদ্র হয়েছে যে কোনো কারণে, 30 তারিখের মধ্যে উক্ত চেক পাশ হইবে। এই বিচার সাব্যস্ত হওয়াতে উভয় পক্ষ সন্তুষ্টির মাধ্যমে গ্রহণ করিল। আচ্ছা, এখানে মংসাই উপস্থিত আছে। দাদা আপনার নামটা কি বলেন তো? হ্যাঁ জি। আচ্ছা, এই যে আমরা যেটা লিখলাম এইখানে কি আপনার মতামত কেমন, আপনি কি মনে করেন? আমার তো ভালো মনে করি, এটা ভাই বোনের মধ্যে যে আপোষ মীমাংসা হয়ে গেছে, এটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা মংসাই, এখন আমরা এসেছিলাম আসলে তোমার অভিযোগটার পক্ষ থেকে। তুমি দীর্ঘদিন ধরে গত 14 বছর, তাই না, ঘরে ছিল না, বিভিন্ন জায়গায় তুমি থাকো ভাড়াটিয়া হিসেবে। তো তুমি তোমার বোনের থেকে অংশ পাওয়া ভিত্তিতে আমরা এই মন্দিরে এসে আজকে বিবাদ মীমাংসার জন্য এসেছি। আজকে কথা হয়েছে, তোমার বোন আমা এখানে উপস্থিত আছে। আজকে কথা হয়েছে আমাকে তোমার অংশটা বিক্রি করে দিচ্ছ, যেহেতু আমার 14 বছর ধরে এখানে সন্তান সন্ততি নিয়ে আছে এবং 3 করা সম্পত্তিতে 2 ভাই বোন কম পাবে, সেজন্য 6 লক্ষ টাকাই আমাদের কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তুমি কি সন্তুষ্ট, রাজি আছো? তাহলে তুমি রাজি থাকলে আমাকে বলো, আমা বলো তুমি কি ঠিক আছো? মানে তুমি কি তোমার ভাইকে এই যে 6 লক্ষ টাকায় তুমি কি কিনে নেওয়ার জন্য প্রস্তুত আছো? 3 মাসে 2 লক্ষ করে দিতে হবে। আচ্ছা দেখি মংসাই, তুমি তাহলে প্রথম পক্ষ তোমার সাইন থাকবে। মংসাই রাখেন লিখে দাও আর ডেটটা লিখে দাও। আচ্ছা ডেট আমি লিখবো, অসুবিধা নাই। যেহেতু তোমার ইয়ে নেই, তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু নাই, তোমার কালকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। 30 তারিখ ওরা এর আগেই দাদাদের উপস্থিতিতে এখানে সাধারণ সম্পাদক, আপনি কিছু বলেন এই যে এই বিচারের ব্যাপারে? বিচারের ব্যাপার খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, সুষ্ঠু হয়েছে বলে মনে করেন আপনি? আচ্ছা এবার আপনি দ্বিতীয় পক্ষ, মানে আপনিও যে মেনে নিয়েছেন, আমি আপনাকে বলবো কোন অ্যাকাউন্ট ব্যাংকে করবেন, দ্বিতীয় পক্ষ এখানে করেন। হ্যাঁ এখানে আমার রাখেনটা লিখে দেন। একটু আপনারা পড়ে তারপর আপনি সাইন করেন, একটু আপনি নিজেও পড়ে দেখতে পারেন, যেহেতু আপনার তবু একটু দেখে করতে পারেন। আবার ওর মেয়েরও এখানে সাক্ষী থাকতে হবে, মেয়ে খালি ইয়েতে থাকলে হবে না, মেয়ের সাক্ষী থাকতে হবে তো। আর যদি থাকে
হ্যাঁ, এবার সাক্ষী হিসেবে আপনার নামটা একটু লেখেন। এই যে সাক্ষী হিসেবে, মেম্বার সাক্ষী হিসেবে দাদা। হ্যাঁ, লেখেন। আচ্ছা, আপনারা কি দিদি, আপনারা কি এই বিচারে সন্তুষ্ট হয়েছেন? সুষ্ঠু আছে তো বিচারটা? আমরা এরকমই চাচ্ছি একটু কাছে। হ্যাঁ, আমরা এই বিচারটা মেনে নিয়েছি, কারণ ভালো হচ্ছে, আপনি যেটাই করছি ওটা ঠিকই হয়েছে। কারণ ভাই যখন মেনে নিছে আর কি করব আমরা বলা, আমরাও চাইছি যে এরকমই হোক। এরকমই হোক, এক পক্ষ থাকুক আর এক পক্ষ চলে যায়। আপনার পরিচয়টা একটু বলেন। আমার না উচ্চছে, আমি এখানে কেশিয়া। এই মন্দিরের কেশিয়া। কি নাম আপনার? উচ্চছে। উচ্চ সিং। উচ্চ সিং। আর আপনি পরিচয়টা দেন। আমি আমি এই মন্দিরের সভাপতি। এই মন্দিরের সভাপতি। আপনার নামটা? কলরা খাই। করোনা খেয়ে। আর পাশে দিদি, এই পাশে দিদি। মন্দিরের সদস্য উনিও। মন্দিরের সদস্য। সদস্য না, উনি সেক্রেটারি। সেক্রেটারি। আচ্ছা, দাদার পরিচয়? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর আপনার পরিচয়? প্রতিবেশী তাহলে ওনার ভাই, ওটা আত্মীয়, ওনার ভাই। এবার সাক্ষী দেন। আসেন, কেশিয়া সাহেব আসেন। মহিলা কেশিয়ার দেখেন বাংলাদেশ কত এগিয়ে গেছে। মহিলারা একজন বলে যে আমি সভাপতি, আরেকজন বলে কি আমি কেশিয়ার। তাহলে আর কি? তুমি আসো, তুমি আসো, আপু আসো, আসো 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 আসো, তুমি আসো। তোমার সাক্ষী দাও। সাক্ষী না দেওয়ার জন্য পাওয়াচ্ছেন। তোমার সাক্ষী দাও। লাইভে আসবো না, দিতে পারবো না। না আসো, আসো। না 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 না। আচ্ছা, তুমি একটু আপু আসো। সাক্ষী দাও, সাক্ষী দাও। এই চেকটা কবে পাচ্ছি আমরা? দাদা বলে দেন কবে পাচ্ছি চেকটা? 30 তারিখ না, 30 তারিখ তো আগে দিতে হবে। এটা এটা ও এটা করে ফেললে 3 দিন পরে দিলে 30 তারিখ জমা দিবে আর কি। ব্যাংক থেকে একটা ফর্ম নেবে, ছবি টবি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিবে। এই সাক্ষী দেন, সাক্ষী দেন। 2 দিন হইতে হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্টটা করে ফেলো। হ্যাঁ, আন্টি এই কপিটা একটা মন্দিরে দিয়ে দেন, মন্দিরে লাগবে একটা। হ্যাঁ, একটা ফটোকপি করে মন্দিরে একটা রেখে দাও। করে নিয়ে 3 কপি করে রাখো, 4 কপি করো। হ্যাঁ, আপনি একটু দেন। প্রতিবেশী হিসেবে আপনি রাখুন। ফটোস্টায় পুনর্নির্মাণ করেছে। এই সমন্বয় তোমার একটু সাক্ষী রাখো। তুমি তো মোস্ট ইম্পর্টেন্ট। আসো আসো, তুমি তোমার মায়ের মেয়ে, তাই না? আমি কিন্তু মা কি- না, দরকার নাই, তুমি এমনিতে করো। নিরপেক্ষতা। হ্যাঁ, তুমি একটু ধরো, এদিকে রাখো। তুমি এখানে লেখো এই যে 7 এর নিচে। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন এটা ফটোকপি আচ্ছা, করার জন্য আমার একটু পাঠাচ্ছি। সাইন দিয়ে ফেলি। আপনি একটু সাইন দেন। আপনার সাইনটা তারিখটা কি? না না বড় চাপ no ingala dulu maral baca table আচ্ছা, আমাদের কাজটা শেষ হয়েছে। তারিখটা আজকে কত? আজকে 23/11/11 21 না? 2021। ইংরেজি। আমাদের কাজটা শেষ হয়েছে মূলত আমার আখাইন এবং বংশের আখাইন দু ভাই বোন, তাদের একটি ঘর নিয়ে বিরোধ চলছিল। আজকে সামাজিকভাবে মন্দিরে উক্ত কক্সবাজার চেন্নামে জুকে হ্যাঁ চেন্দা মেজু ক্যাং পরিচালনা কমিটির উপস্থিতিতে এই বিরোধটি নিষ্পত্তি হলো। 6 লক্ষ টাকার বিনিময়ে মংসাই আমার কাছ থেকে আমাকে মংসাইয়ের অংশটা বিক্রি করে দিল। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।